জন ব্যাপটিস্ট গ্র্যানোলিকে পৃথিবীর সবথেকে খারাপ নিকৃষ্ট লোক উপাধি দিয়ে ফাঁসির রায় শোনানো হয়। শুধু এটাই নয়, ফাঁসি দেওয়ার আগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লোহার দণ্ড দ্বারা খণ্ড বিখণ্ড করতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে অনেকক্ষণ। কি করেছিল সে? কেনই এত নির্মম শাস্তি শোনানো হয় গ্র্যানোলিকে? সবকিছু জানবো সিনেমা শর্টকাটের আজকের আয়োজনে। বলতেছিলাম পারফিউম দ্য স্টোরি অফ মার্ডারার মুভির কথা। সাসপেন্স থ্রিল মুভি, ফ্যান্টাসি মুভিও বলা যেতে পারে। চলুন মূল গল্পে। জন ব্যাপটিস্ট গ্র্যানোলি নামের একজন লোককে জেলখানা থেকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে। হাতে পায়ে গলাতে শিকল লাগানো, নির্মমভাবে রাখা হয়েছে জেলখানাতে। বাইরে উচ্ছ্বাস, জনতার ভিড়। দ্রুত এই অপরাধীকে জনসম্মুখে না নিয়ে আসলে জনতা যে কোনো সময়ে বাংলাদেশের বঙ্গভবনের মতো অবস্থা করে ফেলতে পারে। সবাই তার মৃত্যুর কথা বলতেছে। মানুষের এমন আক্ষেপ থেকে দ্রুত রায় পড়ে শোনায় সেখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জন ব্যাপটিস্ট গ্র্যানোলিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হবে। শুধু এটাই নয়, ফাঁসিতে ঝুলানোর আগে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ লোহার দণ্ড দ্বারা ভেঙে দেওয়া হবে। কাঠের ক্রুশের মধ্যেও ঝোলাবে। এই রায় শোনার পর জনতা অনেক খুশি। এই নরপিশাচ জঘন্য অপরাধীর এমন শাস্তি চেয়েছে সবাই। কি করেছে সে? এত নিষ্ঠুর শাস্তি কি কারণেই দেওয়া হচ্ছে তাকে? সব জানার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 1800 শতাব্দীতে ফ্রান্সের অবস্থা ততটা উন্নত ছিল না। বাকি শহরগুলো থেকে বেশি নোংরা ছিল প্যারিস। অবভিয়াসলি শহরের সব থেকে নোংরা জায়গা হয় মাছের বাজার। এই মাছের বাজারেই জন্ম হয় জন ব্যাপটিস্ট গ্র্যানোলির। তার মা অবশ্য এর আগে আরও 5টি সন্তান জন্ম দিয়েছে। তাদের মধ্যে কেউ ছিল প্রতিবন্ধী, কেউ বা অর্ধমৃত, আবার কেউ বা মৃত অবস্থাতেই জন্ম নিয়েছিল। সবাইকে তার মা মাছের ময়লা আবর্জনার সাথেই ফেলে দিয়েছিল সমুদ্রে। জন্মের পর জন ব্যাপটিস্ট গ্র্যানোলি একেবারেই নড়াচড়া করতেছিল না। তার মা ভেবে নিয়েছিল সে মৃত, কিন্তু একটু পরেই সে কান্না শুরু করে। মানুষ ভেবেই নেয় তার মা তাকে মেরে ফেলার জন্য এভাবে ফেলে রেখেছে। এই অপরাধের জন্য তার মায়ের ফাঁসি দেওয়া হয়। এরপর গ্র্যানোলির আশ্রয় হয় ম্যাডাম কেয়ার্ডের অনাথ আশ্রমে। এখানে ধীরে ধীরে বড় হয়ে ওঠে সে। 5 বছর অবধি গ্র্যানোলি কথা বলতে পারত না, কিন্তু সে এমন প্রতিভা নিয়ে জন্মেছে যার পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আশেপাশে সব কিছু স্মেলের মাধ্যমে চিনত, মনে রাখত। তার ঘ্রাণ শক্তি এতটাই তীক্ষ্ণ ছিল যে তার দিকে কিছু কেউ ছুঁড়ে মারলে মুহূর্তেই সে টের পেয়ে যেত। ধীরে ধীরে সে ঘ্রাণের বিস্ময়কর অনুভূতি বুঝতে পারে। এটা শুধু সৃষ্টিকর্তা তাকেই উপহার দিয়েছে। যখন সে কথা বলতে পারল, তার ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে দূর থেকে দূরের জিনিসগুলো অনুভব করতে পারত চোখ বন্ধ করেই। উপযুক্ত জায়গার অভাবে 13 বছর বয়সে জন ব্যাপটিস্ট গ্র্যানোলিকে ম্যাডাম বিক্রি করে দেয় একটি ট্রেনারি মালিকের কাছে। ট্রেনারি হলো এমন একটি জায়গা যেখানে পশুর চামড়াগুলো প্রসেস করে পরবর্তী জিনিসপত্র উপযুক্ত কাঁচামাল হিসেবে তৈরি করা হয়। এরপর এখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ট্রেনারিতে খুব নিষ্ঠার সাথে কাজ করে 5 বছর। দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা কাজ করে, শীত গরম উভয় সময়ে। একদিন গ্র্যানোলিকে তার মালিক শহরে নিয়ে যায় চামড়া সরবরাহ কাজের জন্য। এই প্রথম সে ট্রেনারির বাইরে এসেছে। বাইরে নতুন নতুন জিনিসের ঘ্রাণে একদমই মুগ্ধ সে। সে কোনো বাদ বিচার করতেছিল না খারাপ ভালো ঘ্রাণের মধ্যে। পৃথিবীর সব কিছুই যেন তার সামনে আসতেছিল ঘ্রাণের মাধ্যমে। সেখানে থাকা ছোট থেকে ছোট জিনিসগুলোরও ঘ্রাণ নিচ্ছে মনের আনন্দে। নতুন একটি স্মেলের পিছু নিতে নিতে একটি পারফিউমের দোকানে আসে। সে সময়ে অমর অ্যান্ড সাইকি নামের একটি পারফিউম খুবই জনপ্রিয় ছিল, মানুষের মাঝে ছিল খুবই চর্চায়ের। এরপর নতুন একটি ঘ্রাণ তার নাকে আসে। এটা ছিল সবার থেকে আলাদা। এই সুন্দর স্মেলটি আসতেছিল একটি মেয়ের শরীর থেকে। এটা ছিল তার কাছে অন্যরকম একটি অনুভূতি। মেয়েটিকে অনুসরণ করতে করতে তার কাছাকাছি আসে। হঠাৎই মেয়েটি তাকে দেখে ভয় পেয়ে যায়। সে ভেবেছিল তার কাছে থাকা ফলগুলো হয়তো সে চায়, সে তার কাছে থাকা ফলগুলো তাকে দেয়। গ্র্যানোলি ফলগুলো না নিয়ে তার হাতের স্মেল নিতে শুরু করে। মেয়েটি ভয় পেয়ে বিচলিত হয়ে সেখান থেকে দূরে চলে যায়। গ্র্যানোলি স্মেলটিকে একেবারেই আপন করে পেতে যাচ্ছিল, এজন্য সে আবারও মেয়েটির কাছে আসে। মেয়েটা যখন তাকে আবার দেখে চিৎকার করতে চায়, তখনই গ্র্যানোলি তার মুখ চেপে ধরে শক্ত করে। এর ফলে গ্র্যানোলির অজান্তেই মেয়েটি শ্বাসরোধ হয়ে মারা যায়। কিন্তু এতে তার বিন্দুমাত্র অনুশোচনাটুকু নেই। গ্র্যানোলি পাগলের মতো স্মেল নেওয়া শুরু করে। একটু পরেই কোনো ঘ্রাণ আসতেছিল না মেয়েটির শরীর থেকে। সেই রাতে গ্র্যানোলি ঘুমাতে পারে না। ভাবতে থাকে কিভাবে ঘ্রাণ সংরক্ষণ করা যায়।
এভাবে যেন আর কোনো স্মেল হারাতে না হয় তার জীবন থেকে। কেনই এমন বর্বরতার জীবনযাপন করতেছে সে? নিশ্চয়ই বাইরে তার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। সে সময় প্যারিসে ডজনখানেক পারফিউমার ছিল। এদের মধ্যে একজন হলেন বাল্ডিনি। যখন সে যুবক ছিল অনেক ভালো পারফিউম আবিষ্কারের জন্য বিখ্যাত ছিল সে, কিন্তু এখন তার ফর্মুলা এ যুগের সাথে খাপ খাচ্ছে না। অন্যদের থেকে বেশ পিছিয়ে সে, এজন্য তার দোকানে তেমন কাস্টমারও আসে না। নতুন কিছু উদ্ভাবনের জন্য গবেষণাগারে যায় সে। সে সময়কার বিখ্যাত পারফিউম অমর অ্যান্ড সাইকির উপাদানগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে, কিন্তু সব কিছু কেমন যেন তার কাছে তালগোল পাকিয়ে যাচ্ছে। ঠিক বুঝে উঠতে পারতেছে না কোন কোন উপাদান দিয়ে এই অমর অ্যান্ড সাইকি তৈরি। বাল্ডিনের অর্ডারকৃত ছাগলের চামড়া ডেলিভারি দিতে আসে গ্রানোলি। রুমে ঢুকতেই তার ঘ্রাণ শক্তির মাধ্যমে সব কিছু পরখ করে নেয়। বিভিন্ন প্রাণীর চামড়া এবং বিভিন্ন ফুলের থেকে বাষ্পীকরণের মাধ্যমে স্মেল সংরক্ষণ করা হয়। এরপর বিভিন্ন উপাদানের সাথে এগুলো মিক্সড করে পারফিউমে রূপ দেওয়া হয়। এ কারণেই বাল্ডিনি ছাগলের চামড়া অর্ডার করেছে। গ্রানোলি বার্লিনের গায়ে লেগে থাকা ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারে অমর অ্যান্ড সাইকির সাথে কিছু মিক্সড করে নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করতেছে সে। সব উপাদানগুলোর নামও বলে দেয় ঠিকঠাক মতো। ঠিক নাম বলতে না পারলেও উপাদানগুলো দেখিয়ে দিচ্ছিল বাল্ডিনিকে। বাল্ডিনি তো একেবারেই অবাক, বিশ্বাসই করতে পারতেছে না সে। সে বলে, তুমি এগুলো কিভাবে জানো? আর এটা জানলেই হবে না, কোনটা কত পরিমাণে দিতে হবে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ পারফিউমের জন্য। গ্রানোলি তার সামনেই অমর অ্যান্ড সাইকি পারফিউম তৈরি করে। অমর অ্যান্ড সাইকিকে একটু মডিফাই করে এর থেকে ভালো পারফিউম তৈরি করে দেয় বাল্ডিনিকে। এর বিনিময়ে গ্রানোলি বাল্ডিনির কাছে ঘ্রাণ কীভাবে সংরক্ষণ করে রাখা যায় এটা শিখতে চায়। বাল্ডিনি যখন গ্রানোলির মডিফাই করা পারফিউমটি পরীক্ষা করে, কিছুক্ষণের জন্য সে সব কিছুই ভুলে যায়। মনে হচ্ছিল সে কোনো স্বর্গে বিচরণ করতেছে, তারুণ্যও ফিরে পায়। এরপর বাল্ডিনি গ্রানোলিকে টেনারির মালিকের কাছ থেকে কিনে নেয়। গ্রানোলি যখন টেনারির মালিকের কাছ থেকে চলে আসে, আনফর্চুনেটলি তার মালিক পানিতে পড়েই মারা যায়। এর আগে যখন অনাথ আশ্রম থেকে ম্যাডাম তাকে বিক্রি করে দিয়েছিল, তার সাথেও একই ঘটনা ঘটে। কিছু লোকজন এসে ম্যাডামকে মেরে ফেলে। অর্থাৎ গ্রানোলি যখন যার কাছে থাকবে সে অনেক লাভবান হবে, কিন্তু যখন সে তার কাছ থেকে চলে আসবে তার মৃত্যু অবধারিত। বাল্ডিনি গ্রানোলির বদৌলতে তার মৃতপ্রায় ব্যবসাকে আবার জীবিত করে। গ্রানোলিও তার গবেষণাগারে কাজ করে নতুন নতুন আরও অনেক কিছু শেখে। একদিন বাল্ডিনির কাছে জানতে চায় কিভাবে সে স্মেল সংরক্ষণ করে রাখবে। বাল্ডিনি তাকে বোঝায় পারফিউমের 3টা স্তর, আর এই 3টি স্তরে রয়েছে 12টি কোট। এই 12টি কোট হলো পারফিউমের ভিত্তি, যেমন কোনো বিল্ডিংয়ের ইট। কিন্তু 13 নম্বর কোটটি কেউ কখনো আবিষ্কার করতে পারেনি। তবে 13 নম্বরটি পৃথিবীর মাঝে একমাত্র ফারাও সমাধিতে পাওয়া গিয়েছিল। এটা ছিল সবার থেকে অন্যরকম একটা জিনিস। এর ঘ্রাণে সব কিছু ভুলে যায় সবাই। পৃথিবীর সব কিছু যেন তার বশে। শত চেষ্টার পরও 13 নম্বর কোডটি কেউ কখনো আবিষ্কার করতে পারেনি। বাল্ডিনি গ্রানোলিকে প্র্যাকটিক্যালে শেখানোর জন্য 10,000 গোলাপ ফুল ক্রয় করে। ফুলগুলোকে একটি বাষ্পীকরণ জারের মাঝে রেখে ফোটাতে শুরু করে। একটু পরে এখান থেকে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত গোলাপের স্মেল। এটা জানার পর গ্রানোলি যে সমস্ত জিনিসগুলোর স্মেল সংরক্ষণ করতে চায় সেগুলোকে কুড়িয়ে এনে জারের মধ্যে সিদ্ধ করতে শুরু করে। ল্যাবের মাঝে কেমন যেন শব্দ শুনতে পায়। শব্দ শোনার পর বাল্ডিনি দ্রুত চলে আসে ল্যাবে। একই বিশ্রী হাল করে রেখেছে গ্রানোলি। গ্রানোলি তাকে বলে, আপনি মিথ্যে বলেছেন, এই দেখেন এগুলোতে কোনো স্মেল নেই। গ্রানোলি অনেক কিছু দিয়ে ট্রাই করেছে স্মেল সংরক্ষণ করার জন্য। বাল্ডিনি যখন জারের মধ্যে দেখে, তার পোষা বিড়ালটিকেও ছাড় দেয়নি সে, সেটিকে নিয়েও এক্সপেরিমেন্ট করেছে। এসব দেখার পর বাল্ডিনি তাকে বলে, তুমি কেমন মানুষ, তুমি কখনো প্রাণীর স্মেল সংরক্ষণ করতে পারবে না। এটা শোনার পর গ্রানোলি অজ্ঞান হয়ে ঢলে পড়ে যায় সেখানে। গ্রানোলি একেবারে অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থাতেও সে বারবার জানতে চায় বাল্ডিনির কাছে কোনো উপায় কি আছে প্রাণীর স্মেল সংরক্ষণ করার জন্য। বাল্ডিনি তখন তাকে বলে, একটি উপায় আছে। তাহলে তোমাকে গ্রাসের শহরে যেতে হবে, অর্থাৎ শহর থেকে অনেক দূরে, যেখানে চারিদিকে সবুজ আবহাওয়া, বাতাসে কোনো গন্ধ নেই। এমন একটি জায়গাতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। গ্রানোলি চলে যাওয়ার পূর্বে 100টি পারফিউমের ফর্মুলার তাকে বলে দিয়ে যায়। বাল্ডিনি গ্রানোলিকে একটি চিঠিও দেয়। এই চিঠিটি তার জব পেতে সহযোগিতা করবে।
গ্রানোলি শহর থেকে গ্রাসের শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এখানকার বাতাস তার কাছে দূষণমুক্ত, পরিষ্কার, খাঁটি হতে থাকে। এদিকে বাল্ডিনি অত্যন্ত খুশি। 100 ফর্মুলা দিয়ে এই শহরে সবথেকে সেরা পারফিউমার হবে সে। কিন্তু রাতে বিল্ডিং ধসে তার মৃত্যু হয়। গ্রানোলি যার কাছ থেকে সরে যায়, সবার সাথেই এরকম ঘটনা ঘটেছে, সবারই অপমৃত্যু হয়েছে। গ্রানোলি অনেক সময় লেগেছে একটি জায়গা খুঁজে বের করতে, যেখানে শুধু মৃত পাথরের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ নেই। এই গুহাতে কিছুদিন অবস্থান করে। এই সময়ে সে ওই মেয়েটিকে দেখে স্বপ্নে, তার পিছু পিছু হাঁটতেছে। মেয়েটি যখন পিছন ফিরে তাকায়, অবাক করা বিষয় হলো মেয়েটি তাকে দেখতেই পায় না। যদিও গ্রানোলি তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল, হঠাৎই চমকে ওঠে। নিজের শরীরের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনক সত্য হলো তার শরীরে কোনো ঘ্রাণ ছিল না। জামা কাপড়ের মাঝে বালি, পাথর, অনেক কিছুরই ঘ্রাণ লেগে আছে। এসবের মাঝে সে যেন একেবারেই অর্থহীন। এ কারণেই মেয়েটি তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে সে বুঝতে পারে তার নিজের কোনো ঘ্রাণ নেই। সে এটাও বুঝতে পারে সারা জীবন কোনো ব্যক্তির কাছে সে কোনো মূল্য পাবে না। সে নিজেকে নিয়ে একদম ভীতু। পরের দিন সকালে সে নতুন পরিকল্পনা করে। সিদ্ধান্ত নেয় গ্রাসের শহরে যাবে, পৃথিবীকে জানিয়ে দিবে তার অস্তিত্ব ছিল। সে ছিল বিরল প্রতিভার অধিকারী। রাস্তায় যাওয়ার সময় মনোমুগ্ধকর স্মেল সে আবার পাওয়া শুরু করে। এতে তার প্রাণ জুড়িয়ে যায়। সে যেন আবারও অন্যরকম হয়ে যায়। একটি গাড়ি থেকে স্মেল ছড়াচ্ছিল। সেই গাড়িটির পিছনে গ্রাসের শহরে প্রবেশ করে। ঘ্রাণটি অনুসরণ করতে করতে মেয়েটির বাসাতেও চলে আসে, যার শরীর থেকে ঘ্রাণ ছড়াচ্ছিল। এই শহরের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন হলো অ্যান্টনি। তার ওই মেয়ে লরার গা থেকে এমন সুন্দর স্মেল ছড়াচ্ছিল। এখানে সে একটি জবও ম্যানেজ করে নেয়। এই কারখানার কাজ ছিল ফুলগুলো বাছাই করার পর বাষ্পীভূত করে তেল সংগ্রহ করা, যা পরবর্তীতে পারফিউমের কাঁচামাল হিসেবে ব্যবহার হতো। এখানে কাজ করার পাশাপাশি গ্রানোলি সিদ্ধান্ত নেয় বিস্ময়কর 13 নম্বর কোটের পারফিউমটি সে আবিষ্কার করবে, যেটার কথা বার্লিনের মুখে শুনেছে সে। এজন্য তাকে 13টি সুন্দর মেয়ের স্মেল সংগ্রহ করতে হবে। প্রথম এক্সপেরিমেন্ট শুরু করে এই শহরের একটি মেয়েকে দিয়ে। মেয়েটিকে কিডন্যাপ করার পর আস্ত মেয়েটিকে জারের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর সিদ্ধ করা শুরু করে। কিন্তু বাষ্পীকরণের পর যা বের হয় তাতে কোনো স্মেল পাওয়া যাচ্ছিল না। এই এক্সপেরিমেন্ট তার ব্যর্থ। এরপর সে একটি পতিতালয়ে গিয়ে একটি মেয়েকে হায়ার করে। অন্য কোনো কিছুর দিকেই যেন তার মনোযোগ ছিল না। সেই মেয়েটির গায়ে প্রাণীর চর্বি লাগাতে থাকে। মেয়েটি গ্রানোলির ব্যবহার থেকে ভয় পায়। এর আগে অনেক মানুষের কাছেই গিয়েছে সে। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম শখ ছিল, কিন্তু সবার উদ্দেশ্য ছিল সেক্স করা। গ্রানোলির যেন এসবের ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। গ্রানোলির টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল মেয়েটি। তখনই গ্রানোলি মেয়েটির মাথায় আঘাত করে মেরে ফেলে। মাথার চুলগুলো কাটে। সাবধানে প্রাণীর চর্বি লাগায় পুরো শরীরে। পশুর চামড়া দিয়ে ঢেকে রাখে কিছুক্ষণ। এরপর ধারালো অস্ত্র দিয়ে চর্বিগুলো চেঁচে চেঁচে নেয়। চর্বিগুলো একটি পাত্রে সংরক্ষণ করে। তারপর সেগুলোকে আবার বাষ্পীভূত করে। ফাইনালি গ্রানোলি সফল। পরের দিন সেই প্রস্টিটিউট মেয়েটির লাশ পাওয়া যায়। গ্রানোলির সর্বশেষ টার্গেট হলো লরা, অর্থাৎ 13 নম্বর বোতলে যার স্মেল রাখা হবে তার নাম হলো লরা। এই শহরের বিশিষ্ট লোকদের মাঝে অ্যান্টনির মেয়ে সে। সেদিন লরার বার্থডে ছিল। সুযোগ বুঝে বার্থডের পার্টি থেকে দুটি মেয়েকে তুলে আনে গ্রানোলি। পূর্বের মতো দুজন মেয়ের চুল কেটে চামড়া দিয়ে পেঁচিয়ে প্রাণীর চর্বি লাগায়। অতঃপর তাদের স্মেলগুলোকে বাষ্পীকরণের মাধ্যমে সংরক্ষণ করে। পরের দিন তাদের দুজনের লাশ পাওয়া যায় দুবায়। এভাবে শহরে সুন্দরী মেয়েদের একের পর এক নিয়ে এসে তাদের স্মেলগুলো সংরক্ষণ করে রাখে। মার্ডারারের কোনো খোঁজ না পেয়ে শহরে কারফিউ জারি হয়। তবুও যেন গ্রানোলিকে আটকানো যাচ্ছে না। একের পর এক খুন হয়েই যাচ্ছে। লাশগুলোকে খুঁজে পাওয়া যায় বিভিন্ন স্থানে উলঙ্গ অবস্থায়। শহরে যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই তাদের মেয়ে স্ত্রীদের ঘরে আটকিয়ে রাখে। অনেক নিরপরাধী মানুষকেও জীবন দিতে হয় এ কারণে। 12টি বোতল তার পূর্ণ। এবার তার প্রয়োজন লরার স্মেল। এদিকে এ শহরের সবাই চার্চে জমায়েত হয়ে এই সম্পর্কে আলোচনা করতেছে। তখন একটি লোক দৌড়ে এসে বলে, খুনি ধরা পড়েছে গ্রেনাবোলা শহরে। নিজের মুখেই সব স্বীকার করেছে সে। এতদিন পর সন্তুষ্টির নিঃশ্বাস নিতে পেরে তারা অনেক আনন্দিত। কিন্তু অ্যান্টনি কিছুতেই মানতে পারতেছিল না খুনি ধরা পড়েছে। খুনি স্বীকারোক্তিতে বলেছে
অত্যাচারের পর শ্বাসরোধ করে হত্যা করেছে সবাইকে সে। এদিকে শহরের মাঝে যাদের লাশ পাওয়া যাচ্ছে তাদেরকে কোনো প্রকার নির্যাতন করা হয়নি, মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয়েছে সবার। এমনকি তাদের চুলগুলো এত যত্ন করে কাটা হয়েছে, কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যান্টনি তার মেয়েকে নিয়ে অনেক চিন্তিত, তার মেয়ে ছাড়া আর কেউ নেই তার। অপরদিকে এই শহরের সবথেকে সুন্দরী মেয়ে হলো লরা। যাদেরকে খুন করা হয়েছে তারা সবাই সুন্দরী ছিল। খুনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসব খুন করতেছিল, এটা ভালোভাবে বুঝে যায় অ্যান্টনি। অ্যান্টনি পরের দিন সকালে শহর ছাড়ার প্ল্যান করে। দূরে কোথাও যেতে হবে তাকে, তার মেয়েকে বাঁচাতে হলে। তারা যখন শহর থেকে চলে যাচ্ছে, গ্র্যানোলি বুঝতে পারে যার অপেক্ষাতে সে আছে তার ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। ঘ্রাণ যেন কেমন দূরে সরে যাচ্ছে। ঘ্রাণের অনুসরণ করা শুরু করে গ্র্যানোলি এখান থেকে চলে যাওয়ার পর সেই প্রস্টিটিউট মেয়েটির পোষা বিড়ালটি গ্র্যানোলির রুমে এসে তার মালিকের একটি রক্তমাখা জামা বের করে। সবাই জানাজানির পর 12 জন মেয়ের পোশাক এবং চুল খুঁজে পাওয়া যায় এই রুমেতেই। সবাই বুঝে যায় গ্র্যানোলি হলো নরপিশাচ খুনি। অপর পাশে চলতে চলতে বিকেল হয়ে যায়। অ্যান্টনি তার মেয়েকে নিয়ে একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে গন্তব্যের দিকে রওনা হবে আবার। অ্যান্টনি তার মেয়ের রুমটি ভালোভাবে তালা দিয়ে আটকে দেয়, চাবিটি তার কাছে রাখে। গ্র্যানোলি তার স্মেলের পিছু করতে করতে সেখানেও পৌঁছে যায়। রাতে চুপি চুপি সবার চোখের আড়ালে লরার রুমে যায়। অ্যান্টনি সকালে তার মেয়ের রুমে গিয়ে দেখতে পায় বাকি সবার মতো তার মেয়েও লাশ হয়ে পড়ে আছে বিছানায়। গ্র্যানোলির পারফিউমের সর্বশেষ উপকরণটিও তার হাতে। এইসব উপাদানগুলো মিক্সড করে ফাইনালি পারফিউম তৈরি করে ফেলে গ্র্যানোলি। এদিকে গ্র্যানোলিকে খুঁজতে খুঁজতে পুলিশও সেখানে এসে পৌঁছায়। পুলিশের কাছে ধরা দেওয়ার আগে পারফিউমের বোতলটি সবার আড়ালেই নিজের কাছে লুকিয়ে নেয়। এখান থেকে সিন শিফট হয় প্রেজেন্টে। শুরুতে আমরা যা দেখেছিলাম, শহরে সবাই জমায়েত হয়েছে এখানে। শাস্তির জন্য ফাঁসির মঞ্চ রেডি। সবথেকে নির্মম জল্লাদকে ডাকা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। কিছু লোক আসে গ্র্যানোলিকে নিয়ে যাওয়ার জন্য, কিছু প্রহরী তাকে আঘাত করতে থাকে। গ্র্যানোলির কাছে লুকিয়ে থাকা পারফিউমের বোতলটির মুখ খুলে হঠাৎই কেমন যেন সবাই অন্যরকম হয়ে যায়। একটু পরেই তাকে শাস্তি দেওয়ার স্থানে নিয়ে আসে। তার পোশাক পরিচ্ছন্ন দেখে মনেই হচ্ছিল সে কোনো রাজপুত্র। পারফিউমের বোতলটি খোলার পর সবাই যখন অন্যরকম হয়ে গিয়েছে, সবাই তার অনুগত। তাকে নিয়ে আসার জন্য যাওয়া একজন লোকের পোশাক পরে নিয়েছে সে। গ্র্যানোলিকে দেখে সেখানকার লোক হাঁটু গেড়ে সম্মান প্রদর্শন করা শুরু করে। সবার থেকে নির্মম নির্দয় জল্লাদটিও তার পায়ের কাছে লাঠিটি ফেলে দিয়ে বলতে থাকে, এই ব্যক্তি নির্দোষ, এই ব্যক্তি কোনো পাপ করতেই পারে না। এসব কিছু হচ্ছিল তার পারফিউমের ঘ্রাণের কারণে। সবাই যেন তার বশীভূত হয়ে গেছে। একটু আগেই জনতার মাঝে যে ঘৃণা তার প্রতি ছিল, এখন যেন সব ভালোবাসায় পরিণত হয়েছে। সবাই বলতেছে নিশ্চয়ই সে দেবতা, এই ব্যক্তি পাপ করতেই পারে না। কিছু পারফিউম রুমালের মাঝে লাগিয়ে সাধারণ জনগণের মাঝে ছেড়ে দেয়। এই রুমালটি পাওয়ার জন্য সবাই যেন পাগল হয়ে যায়, একদমই অন্যরকম হয়ে যায় সবাই যেন জান্নাতে রয়েছে। দুনিয়ার একটুমাত্র খেয়ালও তাদের কাছে নেই। পারফিউম এতটাই প্রভাব ফেলে যে তাদের উপরে, যার আশেপাশে যে ছিল সবার সাথেই মিলিত হয়ে যায়। গ্র্যানোলির প্রথম যাকে মেরেছিল সেই মেয়েটির কথা মনে পড়ে তার। ভাবতে থাকে এই মেয়েটিকে সে না মারলেও পারত, ভালোবেসে চিরদিনের মতো তার কাছে রেখে দিলেই হতো। এসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। অনুশোচনা তাকে ঘিরে ধরেছে। এরপর গ্র্যানোলি তার জন্মস্থান প্যারিসের দিকে আসে। এখানে কিছু লোক বসে আছে। গ্র্যানোলি তার সমস্ত পারফিউমগুলো শরীরের মাঝে ঢেলে দেয়। সেখানে থাকা সব লোকগুলো তার দিকে ছুটে আসে, বলতে থাকে এই ব্যক্তি একজন দেবতা, আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণের মধ্যে সবাই তার অঙ্গ প্রত্যঙ্গগুলো টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে। অবশিষ্ট বলতে শুধু জামা কাপড়গুলোই পড়েছিল সেখানে। পাশে পড়ে থাকা পারফিউম বোতলের শেষ ফোঁটাটুকুও রাস্তায় পড়ে। গ্র্যানোলির কাছে যতটুকু পারফিউম ছিল তা দিয়ে সারা বিশ্ব জয় করতে পারত সে। সবাইকে তার চাকর হিসেবে রাখতে পারত। এত সফলতার পরও সে এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো সে তার জীবনে ভালোবাসার অভাব প্রতিনিয়ত অনুভব করত। পারফিউম আবিষ্কারের নেশায় ছুটতে ছুটতে সে এগুলো থেকে অনেক উপরে চলে গিয়েছে। অনুশোচনায় এরকম সিদ্ধান্ত নিয়েছে গ্র্যানোলি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য।